মোটামুটি প্রায় সমস্ত রাজ্যগুলো একের পর এক বিভিন্ন ছলে বলে কলে কৌশলে দখল করবার পর পশ্চিমবঙ্গের দিকে নজর পড়েছে ভারতীয় জনতা পার্টির। বিহার দখলের পর তো তারা একেবারে উল্লসিত, এবার পশ্চিমবাংলা দখল হয়েই যাবে, 170টা আসন তারা পেয়েই যাবে। কিন্তু বাঙালির ওপর এত রাগ কেন বিজেপির, সেটা আমার মাথায় ঢোকে না। দেখুন, বিজেপি বাংলা দখল করতে চায়, অথচ একের পর এক বাংলা বিরোধী বাঙালি বিরোধী স্টেটমেন্ট তারা দিয়ে চলেছে। শুধু স্টেটমেন্ট না, পদক্ষেপও এমন কিছু করছে তারা যেটা বাঙালির সংস্কৃতির সাথে কোনোভাবেই যায় না। এই যেমন ধরুন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে রাজা রামমোহন রায়কে অপমান, তারপরে মাস্টারদা সূর্য সেনকে মাস্টার সূর্য বলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যাকে আমরা ঋষি বলি, ঋষি বঙ্কিমচন্দ্র, তাকে বঙ্কিমদা বলা, এরকম বিভিন্ন রকম শব্দোচ্চারণ ছাড়াও একের পর এক বাঙালি বিরোধী পদক্ষেপ তারা নিচ্ছে। আজকের প্রবচন অনুষ্ঠানে আমরা এই নিয়েই আলোচনা করব। নমস্কার, শুভ সন্ধ্যা। অনেকদিন পর এলাম প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠানে। আমাদের আসতে অসুবিধে হচ্ছে, প্রবীর প্লাস নিয়মিত আপনারা দেখতে পাচ্ছেন না, একটাই কারণ আমাদের সমীক্ষা একেবারে জোরদার শেষ পর্যায়ে চলছে। আগামী 27 ডিসেম্বর আমরা কিন্তু আমাদের সমীক্ষার দ্বিতীয় পর্যায়টা আপনাদের সামনে তুলে ধরবো, এবং তার প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন কাজে অংশ নিতে হচ্ছে আমাকে। তাই আপনারা হয়তো আমাকে প্রবীর প্লাসে নিয়মিত দেখতে পাচ্ছেন না। তার মানে এই নয় যে প্রবীর প্লাসকে আমরা ভুলে গিয়েছি বা আপনারা ভুলে যাবেন। প্রবীর প্লাস যেমন চলছে তেমন চলবে, কিন্তু এই আগামী 27 পর্যন্ত আমাদের একটু মার্জনা করে দিন। আমরা প্রচুর কাজের চাপে আছি। এই 294টা কেন্দ্রের সমীক্ষা আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য আমরা একেবারে প্রস্তুত। তাই প্রবীর প্লাসের অনুষ্ঠান অনিয়মিত হলেও এনকে ডিজিটাল আপনারা নিয়মিত দেখতে পাচ্ছেন। সেখানেও আমার অনিয়মিত উপস্থিতি আপনাদের নজর কেড়েছে, আমি জানি, কিন্তু কিছু করার নেই। এখন এই কাজটা আমাদের কাছে ভীষণ জরুরি, কারণ সবচেয়ে নিখুঁত এবং নির্ভরযোগ্য জনমত সমীক্ষা এনকে ডিজিটালই আপনাদের দিতে পারে। তাই আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আমাদের পরিশ্রমটাও অনেক বেশি করতে হচ্ছে। তাই এই কটা দিন মার্জনা করুন আমার এই অনিয়মিত উপস্থিতির জন্য। যাকে সব কিছু ছেড়ে দিয়ে এবার কিন্তু বিজেপি বাংলা নিয়ে পড়েছে। হ্যাঁ, বাংলা তাদের পাখির চোখ, বাংলা তাদের দখল করতেই হবে। কিন্তু বাংলা দখল করতে গেলে আগে তো বাঙালির মন জয় করতে হবে। দেখুন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে রাজা রামমোহন রায়কে অসম্মান করা, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা, রবীন্দ্রনাথের জন্মস্থানকে শান্তিনিকেতন বলে দেওয়া, এইগুলো বাঙালি নিতে পারে না। বাঙালি তার মনীষীদের চিরকাল, আপনি দেখবেন অন্যান্য রাজ্যে গিয়ে দেখবেন বিভিন্ন ঠাকুর দেবতার ছবি তারা দেওয়ালে টাঙিয়ে রাখেন। বাঙালি কিন্তু রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামী বিবেকানন্দ, এইসব মনীষীদের ছবি টাঙিয়ে রাখে বাড়িতে, কারণ এদেরকে আমরা ঈশ্বরতুল্য মনে করি। তাই আমাদের কাছে এইসব মানুষের অসম্মান বিরাট বড় অসম্মান। তারপরে বিজেপি দেখুন একটার পর একটা বাঙালি বিরোধী স্ট্যান্ড নিয়ে যাচ্ছে। প্রথমত, বাংলার মানুষের হকের টাকা, 100 দিনের কাজের টাকা আদালতের নির্দেশের পরেও তারা দিচ্ছে না। তাছাড়াও বিভিন্ন রকম প্রকল্প আটকে রেখে বাঙালিকে ভাতে মারার চেষ্টা, তাতে ইন্ধন যোগাচ্ছেন এই শুভেন্দু অধিকারীরা। তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে গিয়ে বলছেন যে বাংলার টাকা দেবেন না, বাঙালিকে টাকা দেবেন না, অর্থাৎ বাঙালিকে ভাতে মারার চেষ্টা হচ্ছে, হাতে তো মারাই হচ্ছে। উড়িষ্যা সাম্প্রতিককালে আপনারা দেখলেন উড়িষ্যায় কিভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, গ্রামকে গ্রাম উজাড় করে দেওয়া হলো, বা যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা মালকানগিরিতে। এইরকম ভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে বাঙালিদের মারধর করা হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে কখনো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার কখনো তাদেরকে সেখান থেকে উৎখাত করে দেওয়া হচ্ছে। এই রকম আচরণ যদি বিজেপি করে সারা দেশে, পশ্চিমবাংলার বাঙালি বিজেপিকে ভরসাটা করবে কি শুভেন্দু অধিকারীদের ভরসায়? শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ কিংবা শ্রমিক ভট্টাচার্য, এদের কারোরও কি সেই গ্রহণযোগ্যতাটা আছে? নেই। বিজেপিকে লড়তে হবে শুধু মোদিজি এবং কেন্দ্রীয় বিজেপির ভরসায়। সেই কেন্দ্রীয় বিজেপি যদি এই ধরনের ঘটনার প্রতিবাদ না করে এবং বিভিন্ন মন্ত্রী তারা
বিভিন্ন আইনসভায় দাঁড়িয়ে বিভিন্ন রকম ভাবে বাঙালিকে অসম্মান করছেন, স্বয়ং নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছেন। বন্দে ভারতকে বিজেপির নেতা, বিজেপির সাংসদ, তিনি বন্দে ভারত বলছেন। তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বাঙালি কিভাবে সমর্থন করবে বিজেপিকে? এরপরেও কিন্তু ভয়ঙ্কর চাপ আসছে বাঙালির ওপরে। দেখুন, পশ্চিমবাংলায় বিজেপি এখনো ক্ষমতায় আসেনি, তার মধ্যেই তারা যা তাণ্ডব শুরু করেছে সেটা বাঙালির পক্ষে মেনে নেওয়া একেবারেই অসম্ভব। এই সাম্প্রতিককালের ঘটনা ধরুন, এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ যে অনুষ্ঠান বিজেপি করলো আমাদের ময়দানে, কলকাতার ময়দানে, সেখানে একজন ফেরিওয়ালা তিনি নিয়মিত ময়দানে প্যাটিস বিক্রি করেন, তাকে মারধর করা হলো প্যাটিস বিক্রির জন্য, চিকেন প্যাটিস বিক্রির জন্য। তার মানে গীতা পাঠ যেখানে হবে সেখানে চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না, এরকম কোন নিদান দেওয়া আছে গীতায়? কোন নিদান দেওয়া আছে হিন্দু শাস্ত্রে? অর্থাৎ এই যে চিকেন খাওয়া বা আমিষ খাওয়া, এই আমিষ খাওয়ার ওপর বিজেপি কি এবার নজর দিতে চলেছে বাংলায়? বাঙালি কিন্তু এটা মেনে নিচ্ছে না, নেয়নি। এটা ব্যাকফায়ার করলো। যদিও যারা ওই চিকেন প্যাটিসওয়ালাকে মারধর করেছিল তাদের 3জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, কিন্তু গ্রেফতার হওয়াটা বড় কথা না, অন্যায় করলে গ্রেফতার তো হতেই হবে। কিন্তু এই যে আগ্রাসন, বাঙালির ভাতের থালায়, বাঙালির খাবার থালায় যে নজর পড়েছে পদ্ম শিবিরের, এটাই কিন্তু ভয়ঙ্কর লক্ষণ। আগামী দিনে বিজেপি আসলে হয়তো মাছ মাংস খাওয়া বাঙালিকে ভুলতে হবে, আমিষ খাওয়া ভুলতে হবে। এটা কি বাঙালি মেনে নেবে? নেওয়া সম্ভব? এই যে একের পর এক মানে খাবার ওপর আগ্রাসন, কখনো পোশাকের ওপর আগ্রাসন, যেমন ধরুন ফেস টুপি পরে যাওয়া চলবে না, ফেস টুপি পরা দেখলেই তাদের মুসলমান দাগিয়ে দেওয়া, টুপিরও ধর্ম হচ্ছে, টুপিকেও ধর্মে নিয়ে যাওয়া হচ্ছে, ধর্মের প্রতীক হিসাবে দেখা হচ্ছে। আমি জানি না এগুলো কবে বন্ধ হবে। আমরা যখন এআই এর যুগে বাস করছি, মঙ্গলে যান পাঠানো, মানুষ পাঠানোর কথা ভাবছি চাঁদে, তখন এই রকম আচরণ, এই ধরনের তুগলকি আচরণ, এই ধরনের সেই মানে পুরনো প্রস্তর যুগ বললেও ভুল হবে, তারও আগের সেই আচার আচরণগুলো আমাদের মধ্যে জোর করে চাপিয়ে দেওয়া আমরা কতটা মেনে নিতে পারি? বাঙালি এমনি শিক্ষিত জাতি, বাঙালি উদার চেতা জাতি। বাংলায় সাম্প্রদায়িকতার স্থান কোনো কালে ছিল না। এমনকি হিন্দু মহাসভা নিয়ে যখন বেশ মাতামাতি করছেন শ্যামাপ্রসাদ, তখন কিন্তু নেতাজি এই হিন্দু মহাসভাকে দূর দূর করে তাড়িয়েছিলেন। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ করার থেকে মাঠে ফুটবল খেলাটা অনেক বেশি ভালো। সুকান্ত মজুমদার বলছেন এসব নাকি বামপন্থীদের প্রোপাগান্ডা। ভাবুন, বিবেকানন্দকে বামপন্থী বলে দাগিয়ে দিচ্ছে সুকান্ত মজুমদার। তিনি হতে পারেন বটানির অধ্যাপক, তিনি ইতিহাসটা পড়েননি, তিনি বিবেকানন্দ পড়েননি, বিবেকানন্দ জানেন না। বিবেকানন্দকে বামপন্থী, ডানপন্থী, সব পন্থী নির্বিশেষে আমরা শ্রদ্ধার চোখে রাখি, আমরা শ্রদ্ধার চোখে দেখি। যতটা নজরুল ইসলাম আমাদের কাছে প্রিয়, ততটাই রবীন্দ্রনাথ প্রিয়। যতটা আমরা আবুল কালাম আজাদকে সম্মান করি, ততটাই সম্মান করি স্বামী বিবেকানন্দকে। আমরা মনে করি এই দুজন মানুষ, ভারতের এই দুজন মানুষ রেভলিউশন, বিপ্লব এনে দিতে পারতেন বাংলায় এবং ভারতবর্ষে। কিন্তু মুশকিল হচ্ছে ভারতবর্ষের অধিকাংশ মানুষ তারা ধর্মভীরু এবং ধর্মান্ধ, সেটা হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে। কিছু ইসলাম ধর্মান্ধ আছেন যারা বাবরি মসজিদ মুর্শিদাবাদে শিলান্যাস হয়েছে তাতেই উল্লসিত, তাতেই নাকি পশ্চিমবাংলার ক্ষমতার বদল ঘটে যাবে। আবার কিছু হিন্দু উল্লসিত এই যে মানে প্যাটিসওয়ালাকে মারধর করা বা হিন্দু আনাকে প্রচলন করা বা গোবলীয় সংস্কৃতিকে বাংলায় এনে বাংলাকে অশান্ত করে সাম্প্রদায়িক বিভাজন করে তারা ক্ষমতায় এসে যাবেন। এইসব মূর্খের স্বর্গে বাস করা মানুষগুলো তারা কবে বুঝবেন? বোঝেন, তারা এগুলো বোঝেন তবে নির্বাচনের পর। নির্বাচনের আগে এরকম সাম্প্রদায়িক জিগির তোলা হয়। একজন সামান্য গরিব প্যাটিসওয়ালা তিনি নিয়মিত গড়ের মাঠে যান প্যাটিস বিক্রি করতে, বহু মানুষই এরকম হকারি করেন, সেটা তার বিক্রির জায়গা। পার্ক, ময়দান, এগুলো হচ্ছে তাদের বিক্রি বাট্টা করার জায়গা। গীতা পাঠ কি ময়দানে পাঠ করার জায়গা? গীতা কি ময়দানে পাঠ করা হয়? ঈশ্বরের উপাসনা বা গীতা পাঠ এটা তো আমরা ঘরে বসে করি।
এটা ময়দানে করার জায়গা? আসলে ময়দানে করা হয় একটাই কারণে, যাতে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দেওয়া যায়। এই যে হিন্দু এবং মুসলমানের আড়াআড়ি বিভাজনের চেষ্টা হচ্ছে, একদিকে বাবরি মসজিদ করে আর একদিকে গীতা পাঠ করে, বাঙালি কি সেই ফাঁদে পা দিয়েছে? না, দেয়নি। না, দেয়নি, দায়িত্ব নিয়ে বলছি দেয়নি। আমরা সারা বছর সমীক্ষার সাথে যুক্ত থাকি, আমরা এখনো সমীক্ষার সাথে যুক্ত আছি, বহু মানুষের সাথে কথা বলছি। এই গীতা পাঠ বা বাবরি মসজিদ স্থাপন হিন্দু মুসলমান নির্বিশেষে তারা কন্ডেম করছেন, তারা এটাকে ঘেন্না করছেন, তারা এটা চাইছেন না বাংলায়। কিন্তু হ্যাঁ, কিছু ধর্মান্ধ মুসলিম আছে, কিছু ধর্মান্ধ হিন্দু আছে, তারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে, এবং এই বাড়াবাড়ির ফলটা ভোটের রেজাল্টেই বেরোবে। ভোটের রেজাল্টের পর এইসব উগ্র ইসলাম বা উগ্র হিন্দুবাদীদের খুঁজেই পাবেন না। আমরা প্রত্যেকবার দেখি ভোটের পর এই ধরনের মানুষগুলো 1-1.5 মাসের জন্য ঘরে গ্যারেজ হয়ে যান, তারা ঘর থেকেই বেরোন না। আবার 1-1.5 মাস পরে তেড়ে ফুড়ে বেরিয়ে পড়েন, এবার তাদেরকে 26-এর পর 31 জয় করতে হবে, 29-এর লোকসভা আসনে তাদের 42টার মধ্যে 32টা পেতে হবে। আর তারপর আলটিমেটলি কি দেখা যায়? আবার তারা হেরে ঘরে ঢুকে যান। অর্থাৎ বাঙালির জাতটাই এরকম। বাঙালির ধর্ম নিয়ে বেশি কিন্তু মাতামাতি করেন না। বাঙালি নিশ্চয়ই ধর্মপ্রাণ মানুষ, বাঙালি নিশ্চয়ই ধর্মকে সম্মান করে, কিন্তু তারা মনে করেন যে ধর্মটা ব্যক্তিগত আচার আচরণের বিষয়, সেটা বাড়িতে বসে করার বিষয়। ময়দানে বসে গীতা পাঠ করা, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, বা 10 লক্ষ লোক নিয়ে কোরআন পাঠ করা, এটা কিন্তু বাঙালির কালচারের মধ্যে পড়ে না। এই অবাঙালি কালচার, কোনোটা হায়দ্রাবাদি কালচার, কোনোটা গোবলীয় কালচার, এসব কালচার বাংলায় ইমপ্লিমেন্ট করতে যারা গেছে এতদিন আগে, এর আগে, তারা প্রত্যেকে ঠকেছে। এরাও ঠকবেন, হয়তো হয়তো না, নিশ্চিতভাবে ঠকবেন। কিন্তু তার আগে এই হিন্দু মুসলমানের ফাঁদে পা দিয়ে ফেলেছেন অনেকে। অনেকে শিক্ষিত মানুষ, তারা বলছেন যে না, গীতা পাঠ করা অন্যায় কিসের। আমরা তো বলছি না গীতা পাঠ করা অন্যায়, আমরা তো বলছি না মসজিদ করা অন্যায়, কিন্তু বাবরের নামে মসজিদ, যিনি ভারতকে আক্রমণ করেছিলেন, শুধু তাই না, শুধু ভারতকে আক্রমণ করে বাবরকে আমরা আক্রমণকারী হিসেবে চিহ্নিত করছি না। আমরা বলতে চাইছি যে 6ই ডিসেম্বর একটা কালো দিন, যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। মুসলমান কেন, প্রত্যেকটা ভারতীয়র কাছে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর সবচেয়ে বড় কালো দিন। সেই কালো দিনে একটা আনন্দ অনুষ্ঠান, বিরিয়ানি খাওয়ার অনুষ্ঠান, বাবরি মসজিদ স্থাপন নিয়ে, এটা মেনে নেওয়া যায়? মানতে পারে কোনো বাঙালি? তারপরে ধরুন হিন্দুদের এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি, আমরা দেখলাম কি বহু জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে লোকজন জড়ো করে এনে তারা গীতা পাঠ করছেন। গীতা পাঠ কি ময়দানে বসে করার জায়গা? আমি জানি না এসব কোন হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে বা কোন ইসলামের গ্রন্থে লেখা আছে যে যেদিন মসজিদ ভাঙবে, বা যার মানে মসজিদ ভাঙা নিয়ে এত বিতর্ক, সেই দিনই মসজিদের শিলান্যাস করতে হবে। এটা কোন গ্রন্থে লেখা আছে আমরা জানি না। আসলে এইসব মানুষগুলো নিজেদের সুবিধে, নিজেদের রাজনৈতিক জমিকে শক্তপোক্ত করার জন্য এই ধরনের কাজ করেন। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এই ধরনের কাজকর্ম দিয়ে রাজনৈতিক জমি তো শক্ত হয় না, বরং অনেকটাই আলগা হয়ে যায়। আমরা কিভাবে আলগা হয়ে যাচ্ছে ধর্মান্ধদের জমি, আমরা সেটাও কিন্তু পরে একটা অনুষ্ঠান করে আপনাদেরকে বলবো। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি। তৃণমূল কংগ্রেস বা বিজেপি, দুই যুযুধান দল, পশ্চিমবাংলার সবচেয়ে বড় দুটি দল, তারা কেমন প্রার্থী চাইছেন, কেমন প্রার্থীদের তারা বাদ দিতে চাইছেন, কোন কোন প্রার্থী তাদের প্রার্থী তালিকায় আর থাকবেন না, কোন কোন প্রার্থী জুটতে পারেন, কেমন ধরনের প্রার্থী জুটতে পারেন, তা নিয়ে কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং তথ্য নির্ভর সূত্র মারফত পাওয়া খবর থেকে আমরা কিন্তু এটা করব। সাধারণত সূত্র মারফত খবর নিয়ে আমরা কিছু করি না, কিন্তু নির্ভরযোগ্য সূত্র হলে সেই খবরটা আপনাদেরকে আগে বলতেই হয়। আমরা জানাবো আজ রাত 8টার এক্সপেক্টারে যে কোন রাজনৈতিক দল, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল, তারা কি ধরনের প্রার্থী খুঁজে বেড়াচ্ছে, এইটা আপনাদেরকে ডিটেলে বলবো। আজকের অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজকে যে কথাটা বলতে চাইলাম আপনাদেরকে, সেটা ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, যে এই খাবার দাবারের উপর আগ্রাসন বাঙালি মেনে নেবে না। বাঙালি মনীষীদেরকে অসম্মান বাঙালি মেনে নেবে না। এর আগে বাঙালির চিড়ে খাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন এক বহিরাগত বিজেপি নেতা, তার ফল তারা হাতে নাতে পেয়েছেন। তারপরেও শিক্ষা হয়নি। এরপরে চিকেন প্যাটিসের উপর আক্রমণ, কাল হয়তো মাছ মাংসের উপর আক্রমণ হবে। বহু জায়গায় রামনবমীতে বা বিভিন্ন হিন্দু অনুষ্ঠানে মাছ মাংস বিক্রি করে দেওয়ার চল ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে। এ রাজ্যেও সে চেষ্টাটা হচ্ছে।
কিন্তু বাঙালি সেটা মেনে নিচ্ছে না, নেবে না। আপনি একজন বাঙালি হয়ে আপনি এই জিনিসটাকে মেনে নিতে পারবেন না যে আপনার খাবার দাবার নিয়ন্ত্রণ করবে কোনো রাজনৈতিক দল, আপনার ধর্মাচরণ নিয়ন্ত্রণ করবে কোনো ধর্মান্ধ নেতা। এটা কিন্তু আপনি কেউ মেনে নিতে পারবো না। আজকের অনুষ্ঠান কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন। আরো একবার ক্ষমা চাইছি, অনুপস্থিতি নিয়মিত আমি আসতে পারছি না, এই অনুপস্থিতির জন্য সত্যিই ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা নিখুঁতভাবে সমীক্ষাটা করতে চাইছি, যার ফলে ব্যক্তিগতভাবে আমাকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। সে কারণেই হয়তো আপনাদের সামনে নিয়মিত আসতে পারছি না। আগামী 27 তারিখ পর্যন্ত এইটুকু আমাদের একটু ক্ষমা ঘেন্না করে দেবেন, আমরা তারপরে নিয়মিত আসার চেষ্টা করব আপনাদের কাছে। আজ এই পর্যন্ত শেষ করছি আজকের 5টার প্রবচন। সকলে ভালো থাকবেন। নমস্কার।